আলী খামেনি যে কথাগুলো তার জাতিকে বলেছেন একটা বিপ্লব সম্পর্কে, এখন যারা আছেন সরকারের কর্তা ব্যক্তি তারা কি সেই বিপ্লব সম্পর্কে সেই জিনিসটা জানেন? উনি যেভাবে ফ্রেঞ্চ রেভলিউশনের কথা বললেন আলী খামেনি, সেই ফ্রেঞ্চ রেভলিউশনটা 17 বছর কেন বিশৃঙ্খলা থাকলো এবং ব্যর্থ হলো, এবং 17 বছরে ফ্রেঞ্চ রেভলিউশনের যত নেতা নায়ক সবাইকে খেয়ে ফেললো। কিন্তু যখন এখানে কোনো সংসদ নেই, তো সেখানে সে জবাবদিহি কার কাছে করছে? 2 নম্বর হলো যে এখানে যে সরকারটা, সেই সরকারটা সে কিভাবে কাজ করছে। ভাই বলছে যে নির্বাচনের এই মুহূর্তে কোনো পরিবেশ তৈরি হয়েছে, একটা প্রশ্ন তুলেছে কিন্তু। আর উনি কিন্তু বললেন যে এখন পর্যন্ত এই সরকারের বৈধতা দেয়া থেকে শুরু করে মানে যা কিছু করে সরকারও তো অত দূর আগাইতে পারে নাই, তাহলে কি নির্বাচন এই মুহূর্তে দিলেই কি একটা নির্বাচন সম্ভব? ভালো, এখানে ওনার যে বক্তব্য, ওনার বক্তব্য নিয়ে যে জিনিসটা অ্যাসার্টেন করেছেন সেটা হলো লিগ্যাল যে অ্যাসপেক্ট অ্যান্ড প্রসপেক্ট সরকারের, সংবিধানের এবং ইলেকশনের। তো সেই দিক থেকে যদি আপনাকে একটা ইলেকশনে যেতে হয়, আপনাকে একটা কাঠামোর মধ্যে আসতে হবে। সাংবিধানিকভাবে একটা কাঠামো, সরকারের একটা কাঠামো, ইলেকশনের একটা কাঠামো, যেটা এখনও পর্যন্ত তৈরি হয়নি। মানে এক্সিস্টিং যেটা আছে সেই এক্সিস্টিং অনুযায়ী বললাম যে সরকারের বৈধতা নেই, সরকারের আইডেন্টিটি নেই, এমনকি সরকারের যে নামটা সেটাও নেই। ইভেন ওনাকে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা, সেই প্রধান উপদেষ্টা পদের সাথে পদটাও নেই। এমনকি বলা হচ্ছে প্রধান উপদেষ্টা কার? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসেবে উনি কী উপদেশ দেবেন? গত 10 মাসে উনি কোনোদিন রাষ্ট্রপতির একটা উপদেশ দিচ্ছেন এরকম কোনো নজির সিঙ্গেল ঘটনা নাই। বরং রাষ্ট্রপতি ওনারা দেখলে মনে হয় যে হার্ট অ্যাটাক করে মারা যাবে, আর উনি রাষ্ট্রপতি দেখলে ওনার অবস্থায় কী হবে আমি বলতে পারি না। দুজনের মুখ দেখা দেখি বন্ধ। তো এখানে আপনি যেই কথাটা লিখছেন যে আমি চিফ অ্যাডভাইজার অফ প্রেসিডেন্টের আমি প্রধান উপদেষ্টা, তুমি তো বাংলাদেশের প্রধান উপদেষ্টা। কি লেখা থাকে? আমরা তো লিখি সাংবাদিকতার ক্ষেত্রে যে বাংলাদেশ গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা। না না, গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা হবেন কেন? গভর্নমেন্টের এখানে প্রধান গভর্নমেন্ট বিতর্কিত। ইনফ্যাক্ট মূল ব্যাপার হলো যখন প্রধানমন্ত্রী যে পদটা, প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার যে পদটা, ইট ইজ অ্যাকাউন্টেবল টু দ্য, যাকে বলা হয় ক্যাবিনেট। আর ফুল ক্যাবিনেট মানে প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করবে, আবার প্রধানমন্ত্রী সংসদের কাছে দেবে, ওখানে চেক অ্যান্ড ব্যালেন্স আছে। কিন্তু যখন এখানে কোনো সংসদ নেই, তো সেখানে সে জবাবদিহি কার কাছে করছে? 2 নম্বর হলো যে এখানে যে সরকারটা, সেই সরকারটা সে কিভাবে কাজ করছে সব মিলিয়ে, মানে এমন একটা অবস্থা হচ্ছে যে আপনি বিতর্ক করবেন লেজে গোবরে সব মিলিয়ে যা কিছু হয়ে গেছে। এই সরকারের সাথে যারা আছে তাদের মধ্যে যদি রাডার থাকে, সেন্সার থাকে, তাহলে আমার মতে তাদের আসলে ঘুম হওয়া উচিত নয়। অ্যাজ ইট ইজ প্রত্যেকটা মানুষেরই নির্ঘুম দিন কাটবে, এটা হলো স্বাভাবিক। এর কারণ হলো দেখেন আমাদের এই স্বাধীন বাংলাদেশে মানে যারা এই রাষ্ট্র ক্ষমতা এসছে এটা খুবই সেন্সিটিভ। এই রাষ্ট্র ক্ষমতা থেকে সহজে কেউ বিদায় নিতে পারেনি পরিণতি ভোগ না করে। প্রত্যেকটা মানুষকে তার কর্মের পরিণতি এই জমিনে ভোগ করতে হয়েছে। তো কাজেই এখন যারা আছেন তাদেরকেও তাদের কর্মের পরিণতি ভোগ করতে হবে, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। কিন্তু রনি ভাই এটা একটু বলবেন তো, আপনি যেটা বলছেন যে এই সরকার একেবারে লেজে গোবরে, কোনো কাঠামো নাই, কাঠামোগত কোনো ভিত্তি নাই, আর সাংবিধানিক কোনো ভিত্তি নাই, সেটা কি কারেকশন করা জরুরি? না না, সাংবিধানিক কাঠামো মানে এরা যে কথাগুলো বলছে সেটা কারেকশন করা জরুরি না? তাদের আমরা তো যারা আম জনতা, আমরা সরকার একটা কথা বলবে আমরা সেটা বিশ্বাস করব, তার প্রতি আস্থা স্থাপন করব এবং সেইভাবে আমরা কাজ করব। এখন তারা যে কথাগুলো বলছে সেই কথাগুলোর প্রতি তারাই স্ট্যান্ড করতে পারছে না। তো তারা নিজেদেরকে বলছে যে আমরা সেই 100 আর্টিকেল 6 সেই ধারা অনুযায়ী আমরা সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে আমরা একটা বৈধ সরকার। ভালো কথা, তো সেই বৈধ সরকার হলে আমাদের সাংবিধানিক ভিত্তি আছে। তো যদি সাংবিধানিক ভিত্তি থাকে ভালো, আলহামদুলিল্লাহ, আপনারা সেটাই করেন। কতদিন পরে বলতেছে তাদের গুরু বলতেছে না এটা ঠিক না। এখন রাষ্ট্রপতি নাকি বলছে যে ওই যে লোকজন বলতেছে যে যে ফুল বেঞ্চ বলা হয়, ফুল বেঞ্চ রেফারেন্স বলা হয়। তো সেখানে চিফ জাস্টিসের অধীনে অ্যাপিলেট ডিভিশনের সকল বিচারপতিরা উপস্থিত হয়ে একসাথে এরকম একটা জাজমেন্ট দেয়। তো তার জন্য তো কোর্টটা বসতে হয়েছে। সেই কোর্টটা কোথায় বসেছে? দেখা গেল যে তারা 2-3 জন ক্যান্টনমেন্টে ছিলেন, বাকিরা কে কোথায় ছিলেন এরকম কোনো রেকর্ড পাওয়া যাচ্ছে না। আবার দেখেন শেখ হাসিনা পদত্যাগপত্র দিয়েছেন, এটা সেনাপ্রধান রাষ্ট্রপতিকে বলেছেন। মতিউর রহমান চৌধুরী মানব জমিন তার কাছে গিয়ে রাষ্ট্রপতির সাক্ষাৎকার দিয়েছেন যে আমার কাছে এই ধরনের কোনো নথি আসেনি।
শেখ হাসিনা মানে সে যে পদত্যাগপত্র আসেনি। ফলে দেখেন পেঁয়াজগুলো যেভাবে আসছে এগুলো তো সবই তো ন্যাশনাল নিউজ। তো একটার সঙ্গে একটা এখন আবার বলা হচ্ছে তাদেরই তাত্ত্বিক যারা গুরু তারা বলছে সব বাদ, তাড়িয়ে দাও চুপ্পুকে, যে ঘোষণাপত্র দেওয়া হোক, হ্যাঁ তাকে ওখানে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসানো হোক অথবা বেগম খালেদা জিয়াকে বসানো হোক, তারপরে একটা জুলাই আগস্টের ঘোষণাপত্র দেওয়া হোক এবং সেই ঘোষণাপত্রটাই হবে সংবিধানের মূল ভিত্তি, মানে নতুন যে আমরা একটা সংবিধান করবো সেটার মূল ভিত্তি। এখন বলেন যে এই যে জিনিসগুলো আমাদের সাধারণ আমজনতা তো এগুলো বুঝে না। রাজ্জাকি সাহেবের মতো, গোলাম মোল্লা রনির সাহেবের মতো যারা সাধারণ এর সাথে একটু রাজনীতির সাথে সম্পর্কে আমরা এগুলো নিয়ে খুব তাত্ত্বিক আলোচনা করছি, সাধারণ মানুষ বুঝে না। সাধারণ মানুষ যেটা বুঝে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিরাট কিছু একটা মানুষ, সেটা নোবেল পুরস্কার পাইছে, অনেক বড়, সে বিশ্বের যত বড় বড় রাজা আছে, বাদশাহ আছে, তারা তাকে সালাম দেয়। তো এই মানুষটা রাষ্ট্র ক্ষমতা আছে, এখন দেশে আইন শৃঙ্খলার অবস্থা এমন থাকবে কেন? আমাদের আইন শৃঙ্খলা তো আমেরিকার মতো হবে। এখন গরু চুরি করে নিয়ে যায়, মুরগি চুরি করে নিয়ে যায়, ডিম চুরি করে নিয়ে যায়। গ্রামে সেই কোনো জায়গা থেকে বলা হয় একটা হাঁসের খামারে হাঁস থাকে না, ডিম থাকে না, গরু খামারে গরু থাকে না। একটা প্রশ্ন করবো, বলেন তো। এরপরে আর একটা বলি, অভ্যুত্থান যে কোনো দেশে যদি একটা অভ্যুত্থান হয়, অভ্যুত্থান তো নিঃসন্দেহে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে গিয়ে একদল মানুষ একেবারে একটা বলগাহীনভাবে আন্দোলন করে ভেঙে চুরে গুঁড়ো করে ধ্বংস করে তো একটা অভ্যুত্থান হয়। বাংলাদেশে একটা মানে প্রধানমন্ত্রী পালায় গেল, নিঃসন্দেহে কত বড় একটা অভ্যুত্থান হয়েছে। এরপরে কি এত অল্প সময়ে আপনার এই গরু চুরি মুরগি চুরিকে রোধ করা সম্ভব? ফার্স্ট থিং হলো যে এখানে তিনটা জিনিস বুঝতে হবে। একটা হলো সামরিক অভ্যুত্থান। যখন যারা অভ্যুত্থান করে, সামরিক অভ্যুত্থান হয়, সেখানে দ্য মিলিটারি লিডার্স ইটসেলফ তারা কন্ট্রোল করে সব কিছু। আমাদের দেশে অনেকগুলো সামরিক অভ্যুত্থান হয়েছে, 90% সামরিক অভ্যুত্থান ব্যর্থ হয়েছে এবং তাদেরকে মরতে হয়েছে। আর যারা সফল হয়েছেন তারা কিন্তু দেশটা স্থিতিশীল রেখেছেন। আমাদের দেশে যে গণ অভ্যুত্থানগুলো হয়েছে 69 থেকে, সেখানে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে দ্য পলিটিশিয়ানস। বুঝতে পারছেন ঘটনাটা? কিন্তু এখানে যেটা হচ্ছে, এরা বলতেছে যে এটা গণ অভ্যুত্থানও হয়নি, সামরিক অভ্যুত্থান, এটা হয়েছে একটা বিপ্লব। ভালো কথা। তো বিপ্লব তো অন্য জিনিস। আচ্ছা, তো এখন আমরা সেটা স্বীকার করছি না এটা বিপ্লব হচ্ছে, নাহলে বিপ্লব না হলে তো বিপ্লবী সরকার হবে না। দেখো, যদি গণ অভ্যুত্থান হয়ে থাকে তো গণ অভ্যুত্থানের যারা অভ্যুত্থানকারী সেই পলিটিক্যাল লিডার্সরা কারা? তারা তো এই ক্ষমতার সঙ্গে নেই, বা এখন যারা আছেন দে আর নট দ্য লিডার্স, মানে গণ অভ্যুত্থানের নেতা না। এটা যদি সামরিক অভ্যুত্থান, আপনি বুঝতেছেন ব্যাপারটা কোথায়? এখানে আমি মনে করি যে এই যে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধটা হলো, এই যুদ্ধের সময়টিতে জাতির উদ্দেশ্যে ইংরেজিতে একটা ভাষণ দিয়েছেন আলী খামেনি। আমার মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন আছে অন্তত পক্ষে 100 বার এই ভাষণটি শোনা উচিত। দিস ইজ ওয়ান। 2 নম্বর হলো এই ভাষণটার উপরে তার ক্যাবিনেটের যারা লোকজন আছে তাদেরকে পারস্পরিক ওপেনলি আলোচনা করা উচিত যে আমরা এই ভাষণ দ্বারা কি বুঝলাম। আলী খামেনি যে কথাগুলো তার জাতিকে বলেছেন একটা বিপ্লব সম্পর্কে, এখন যারা আছেন সরকারের কর্তা ব্যক্তি তারা কি সেই বিপ্লব সম্পর্কে সেই জিনিসটা জানেন? উনি যেভাবে ফ্রেঞ্চ রেভলিউশনের কথা বললেন আলী খামেনি, সেই ফ্রেঞ্চ রেভলিউশনটা 17 বছর কেন বিশৃঙ্খলা থাকলো এবং ব্যর্থ হলো, এবং 17 বছরে ফ্রেঞ্চ রেভলিউশনের যত নেতা নায়ক সবাইকে খেয়ে ফেললো, সব কিল্ড। এবং সেখানে নেপোলিয়ন বোনাপার্টের আন্ডারে একটা নতুন রেভলিউশন হলো এবং ফ্রান্স রক্ষা পেল। এবং এই ঘটনা যেন ইরানে না ঘটে, এই জন্য সেই যে আয়াতুল্লাহ রুহুল খোমেনি, তার যে প্রায় 20 বছরের সাধনা করে তিনি যে ইসলামিক রেভলিউশন আর্মি গড়ে তুলেছেন, সেই আর্মিটা এখন দেশটার নেতৃত্ব দিচ্ছে এবং তিনি বলছেন যে ডোন্ট ওরি, আমরা বিপ্লব যেন আমাদেরকে খেতে না পারে। আমরা সেই প্রথম দিন থেকে আমাদের নেতা 20 বছর চেষ্টা করছে, আমরা এই 80 সন থেকে চেষ্টা করে যাচ্ছি, ফলে আমরা জয়ী হব। এখন এখানে তারা যে বিপ্লবের কথা বলছেন তাদের তো সেই মানসিক প্রস্তুতি থাকতে হবে, জানা থাকতে হবে বিপ্লব কি করে বিপ্লবীদের